শুরু করছি তাহলে। আমি বলেছিলাম যে আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক শুরু করব। আমার মনে হয় এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্সে যা যা করেছি এইটা একটু কঠিন, মানে খুব কঠিন বলবো না, এটা হচ্ছে মানে একটু দেখা যায় যে ক্রিটিক্যাল, মানে একটু যদি আমি না বলছি তাহলে এলোমেলো হয়ে যায়। আগে যেমন জাস্ট ক্যালকুলেশন করতাম, সূত্র বসাতাম, এখানে হাইপোথিসিস মানে বুঝেছে আমি অ্যাজাম্পশন করব। তো এক্ষেত্রে হচ্ছে একটু সমস্যা হয় যে আমার বুঝতে যদি একটু এদিক ওদিক হয় তাহলে প্রবলেম সলিউশনটা ভুল হয়ে যায়। তো তারপরেও বলবো না যে ম্যাথের মতো কঠিন, বলবো না খুব কঠিন না। এখন পর্যন্ত স্টার্ট করেছি খুব ইজি, তো মানে ওগুলো তো জাস্ট মেন মিডিয়ার মোড, এগুলো খুব ইজি ছিল, সেটার সাথে কম্পেয়ার করলে একটু কঠিন। তো এটা যেহেতু আমাদের সিলেবাসে আছে করতেই হবে, তো আমরা কিছুটা করব, খুব বেশি করব না, জাস্ট একটা কোশ্চেন করা যাবে এই টাইপের, জাস্ট করব। 3-4টা প্রবলেম সলভ করব, নিয়ে সবগুলো নিয়মের করব না, যেগুলো ইজি ওইগুলোই করেছি এখানে। তো টপিকটাই শুরু করেছি হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে বলা হচ্ছে এই হাইপোথিসিস ইজ অ্যান অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য পপুলেশন প্যারামিটার, মানে কোনো একটা অ্যাজাম্পশন আমি করব, সেটা দেখবো যে সেটা কি ট্রু নাকি ফলস। আমি হয়তো আমরা আগে বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা অনেক বড় পপুলেশনের, আমার যে পুরো দেশে যত জনসংখ্যা আছে তার মধ্যে থেকে কিছু স্যাম্পল নিয়ে, হয়তো 1000 জনের স্যাম্পল নিয়ে সেখান থেকে আমি মেন ফাইন্ড করে আমি অ্যাজাম্পশন করলাম যে তাহলে পপুলেশন মেনটা হয়তো এরকম হতে পারে। সেটা দেখবো এই অ্যাজাম্পশনটা আবার ঠিক কিনা। আমরা যেমন এত আহ, যতগুলো লেকচারে ফাইন্ড করেছি মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, যা যা করেছি, অ্যাজাম্পশনটা আবার রাইট কিনা সেটা চেক করার জন্য আসলে হাইপোথিসিস ইউজ করা হয়। তো হাইপোথিসিস হচ্ছে সবগুলো প্যারামিটারের জন্যই করা যায়, মিন, মিডিয়ান, মোড। এখানে করেছি শুধুমাত্র মিন ফাইন্ড করার জন্য, কারণ আমরা বলেছি যে এটা একটু কঠিন, তো আমরা অনেকগুলো প্যারামিটারের জন্য করিনি, এখানে শুধু ফাইন্ড করেছি মিনের জন্য, যে আমি দেখবো যে পপুলেশন মিনটা আমি যে অ্যাজাম্পশন করেছি সেটা ঠিক কিনা, এটা দেখবো হাইপোথিসিস টেস্ট করে। তো এখানে প্রথমে আমি কিছু ডেফিনেশন, যে হাইপোথিসিস যেহেতু নতুন, এই টপিকগুলোর যে কিছু ডেফিনেশন এটা সম্পর্কে আগে বলে নিয়েছি। প্রথমে বলেছি দা নাল হাইপোথিসিস, এটাকে ডিফাইন করেছি এইচ নট দ্বারা। এখানে বলেছি যে স্টেটস দা অ্যাজাম্পশন টু বি টেস্টেড, মানে যে অ্যাজাম্পশনটা আমি টেস্ট করব যেটা ঠিক কিনা সেটাকেই আমি বলছি নাল হাইপোথিসিস। হয়তো আমি ধরে নিলাম, যেমন এখানে ধরে নিয়েছি আমি যে দা অ্যাভারেজ, অ্যাভারেজ মানেই তো মিন, তাই না? এখানে বলেছি দা অ্যাভারেজ টিভি সেটস ইন ইউএস হোমস ইজ অ্যাট লিস্ট 3। এটা হচ্ছে আমি অ্যাজাম্পশন করে নিলাম যে দা মিন টিভি সেটস, যে টোটাল ইউএস এর বাড়িগুলোতে অ্যাভারেজে অ্যাটলিস্ট 3টা করে টিভি আছে, এটা আমি অ্যাজাম্পশন করে নিলাম, একেই আমরা বলছি নাল হাইপোথিসিস। আর এটাকে অবশ্যই নিউমারিক, যেহেতু ম্যাথমেটিক্স, নিউমারিক্যালি ক্যালকুলেট করব, অবশ্যই নিউমারিক্যালি লিখবো এটাকে, তো এই জন্য লিখেছি মিউ। যেহেতু পপুলেশন মিন আমরা জানি হচ্ছে মিউ হচ্ছে পপুলেশন মিন, স্যাম্পল মিনের জন্য আমি এক্স বার বলতাম, তাই না? তো পপুলেশন মিনটা আমি ধরে নিচ্ছি যে এটা অ্যাটলিস্ট 3, যেহেতু অ্যাটলিস্ট তার মানে 3 এবং 3 থেকে বেশি, এজন্য এর নিউমারিক্যাল ভ্যালুটা হলো মিউ গ্রেটার ইকুয়াল 3। ওকে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস, যেটা আমি টেস্ট করব যেটা ঠিক কিনা, এটাকে আমরা বলছি নাল হাইপোথিসিস। এটা কি বুঝতে পেরেছেন সবাই নাল হাইপোথিসিস কিভাবে ডিফাইন করলাম আমরা? কারণ প্রথম সলভ করার স্টেপটাই হচ্ছে এটা, নাল হাইপোথিসিস অ্যাজাম্পশন করা, যে নাল হাইপোথিসিসের ভ্যালুটা কি। এটা কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম, মানে আমাদের এটা তো কোনো, জাস্ট দেওয়া থাকবে তাই না? হ্যাঁ এটা হয়তো এইভাবে বলা থাকবে না, এই যে এই নিউমারিক্যালি বলা থাকবে না, আমাকে এই নিউমারিক্যাল ভ্যালুটা কিন্তু আমাকে নিয়ে নিতে হবে। যেমন যদি বলতো যে অ্যাট মোস্ট 3, মানে হ্যাঁ এভাবে অ্যালজেব্রিক্যালি তো আর বলা থাকবে না, এভাবে হচ্ছে আমাকে কথায় দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজে বলা থাকবে, জি জি কিন্তু আমাকে ঠিক এটা আছে। আমাকে লিখে নিতে হবে। যেহেতু অ্যাট লিস্ট বলেছে তার মানে 3 এবং 3 থেকে বেশি, যদি বলতো অ্যাট মোস্ট 3 তাহলে তাহলে মিউ লেস লেস ইকুয়াল। দ্যান 3 হতো, হ্যাঁ লেস দ্যান 3 হতো। তো এখানে এই জন্য এটাকে বলছি নাল হাইপোথিসিস, এটাকে আমি টেস্ট করবো যে আমি ধরে নিলাম এটাকে ঠিক কিনা। এরপর এখানে বলেছে যে উই বিগিন উইথ দ্য অ্যাসাম্পশন দ্যাট দ্য নাল হাইপোথিসিস ইজ ট্রু। তো আমরা শুরু করব এটা ধরে যে নাল হাইপোথিসিসটা ট্রু হবে, মানে এটাই ট্রু হবে, এটা আমরা ধরে নিব। এরপর এমন হতে পারে যে এটা রিজেক্টেড হতে পারে। এখানে বলেছে দ্য নাল হাইপোথিসিস মে অর মে নট বি রিজেক্টেড, রিজেক্টেড হতে পারে নাও হতে পারে। তো যদি রিজেক্টেড হয় তখন আমরা হচ্ছে একটা
মেথড ইউজ করব। তখন আমরা একটু পরেই বলেছি যে অল্টারনেটিভ হাইপোথিসিস, তখন তাহলে ভ্যালুটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। আর যদি রিজেক্টেড না হয় তাহলে নাল হাইপোথিসিসটা ট্রু, তার মানে আমরা ধরে নিব যে এটাই হচ্ছে মিন ভ্যালু, আমাদের পপুলেশনের যে মিন এটাই ট্রু, এর ভ্যালুটা হবে মিউ গ্রেটার ইকুয়াল 3। এরপর যে বলেছি অল্টারনেটিভ মানে হাইপোথিসিস। ম্যাম একটু হ্যাঁ মানে বলো। এই যে ইকুয়েশনটা আমরা হচ্ছে করলাম, ড্রাইভ করলাম আর কি, ওই যে হুম, কথায় লেখা হ্যাঁ এইটা জাস্ট আমরা মানে ট্রু নাকি ফলস এটা বের করার চেষ্টা করবো না? হ্যাঁ, এটা বের করার চেষ্টা করবো। এটা তো প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ আছে, জি, কারণ ফলস হলে তাহলে কোন ভ্যালুটা হবে? আচ্ছা ফলস আচ্ছা, হলে যে ভ্যালুটা নিব সেটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। জি এবং এটা বের করার জন্য মেথডটা ইউজ করবো হাইপোথিসিস টেস্টিংটা, যে ট্রু নাকি ফলস। তো যখনই হচ্ছে আমি এটা ডিফাইন করলাম এইচ নট, তো আমাকে অবশ্যই আরো একটা হাইপোথিসিস ডিফাইন করতে হবে, যেটা যদি ফলস হয় তাহলে ভ্যালু কি হবে। তো এটা যদি গ্রেটার ইকুয়াল 3 হয় তাহলে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস হবে এর অপোজিটটা, মানে হচ্ছে মিউ লেস দ্যান 3। যদি ট্রু হয় তাহলে ওইটাই অ্যান্সার, আর যদি হ্যাঁ, আর যদি ফলস ফলস হয় হয় তাহলে তো তাহলে বিপরীতটাই। তাহলে আনসারটা হবে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসের আনসার। যেমন এখানে আছে যে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দ্য অপোজিট অফ দ্য নাল হাইপোথিসিস। তার মানে হচ্ছে দ্য অ্যাভারেজ টিভি সেটস ইন ইউএস হোমস ইজ লেস দ্যান 3। এটা যেহেতু অ্যাটলিস্ট 3 ছিল, মানে 3 এবং 3 থেকে বড়, এর অপোজিটটা তাহলে কি হবে? 3 থেকে ছোট। আমরা যদি লাইন ড্র করি যে এটা ছিল হচ্ছে 3 এবং 3 থেকে বড় যে ভ্যালু সেগুলো, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? 3 থেকে ছোট ভ্যালুগুলো, তাই না? জি অল্টারনেটিভ মানে কি? তাহলে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো হবে। এজন্য অল্টারনেটিভ হাইপোথিসিস হলো মিউ লেস দ্যান 3। তো মিউ যখন লেস দ্যান 3 অল্টারনেটিভ হাইপোথিসিস, এখন হচ্ছে আমরা টেস্ট করব যে যখন টেস্ট করব যদি ট্রু হয় তাহলে এটাই আনসার হবে, যদি ফলস হয় তাহলে আনসার হবে এটা। ওকে? তো এটা টেস্ট করব যে পদ্ধতিতে, তাকে আমরা বলবো যে হাইপোথিসিস টেস্টিং। তো অল্টারনেটিভ হাইপোথিসিস মে অর মে নট বি অ্যাকসেপ্টেড। তাহলে যখন হচ্ছে নাল হাইপোথিসিস ফলস হবে তখন আমরা কি করব? অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব, তাই না? আবার যখন হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট অ্যাকসেপ্টেড হয়ে যাবে তাহলে আমি এটাই আনসার নিব, তখন অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে, তাই না? অ্যাকসেপ্টেড হবে না। যে কোনো একভাবে ধরে নিলেই হয়। নাল হাইপোথিসিসের মাধ্যমে যদি ধরে নেই যে নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আনসার নাল হাইপোথিসিসের এই ভ্যালুটাই হবে, আর যদি রিজেক্টেড হয় তাহলে আনসার হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। এরপর এখানে আরো নতুন কিছু টার্ম আছে, এগুলো সম্পর্কে আগে পরিচয় হয়ে নিয়েছি আমরা এখানে। যেমন এখানে বলেছি লেভেল অফ সিগনিফিক্যান্স, যেটাকে আমরা বলছি আলফা, অ্যান্ড দ্য রিজেকশন রিজন, মানে আমি কিভাবে রিজেক্ট করব ভ্যালুগুলো, যে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি সেটা কিভাবে করব, সেটাই হচ্ছে এর মাধ্যমে ডিফাইন করব। লেভেল অফ সিগনিফিক্যান্স আমাদের দেওয়া থাকবে, যে হয়তো লেভেল অফ সিগনিফিক্যান্স এর মান হচ্ছে 0.05, আমি একটু পরে লিখেছি যে এটা দেওয়াই থাকবে যে আলফা ইকুয়াল, আলফার মান অনেক রকম হতে পারে, 0.05, 0.01। আমি মেইনলি যেহেতু বললাম যে এটা একটু কঠিন, তো আমি হচ্ছে শুধুমাত্র আলফার মান 0.05 এর জন্য যে প্রবলেম গুলো সেটাই সলভ করব। আলফা ইকুয়াল 0.05 মানে হচ্ছে 5% লেভেল অফ সিগনিফিক্যান্স। ওকে, 5% থেকে 0.05 এসেছে, তো আমরা হচ্ছে শুধুমাত্র 0.05টাই নিয়েছি, 0.05 এর জন্যই প্রবলেম সলভ করেছি। কারণ হচ্ছে যখনই লেভেল অফ সিগনিফিক্যান্স এর মান চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আমাদের রিজেকশন রিজিয়নটাও চেঞ্জ হয়ে যায়। আর এই হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা অনেকগুলো ডিস্ট্রিবিউশন শিখলাম, তাই না? পয়সন ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আমরা কিন্তু আরো একটা ডিস্ট্রিবিউশন করিনি, যেটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। কারণ ওটা ওই ডিস্ট্রিবিউশনটা করার জন্য একটা টেবিল লাগে, একটা টেবিল আছে এরকম, আমি আপনাদের একটু টেবিলটা দেখাই, যেহেতু একটু কঠিন তাই আমি ওটা হচ্ছে স্কিপ করে গেছি, যে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে করব। যেমন হচ্ছে এটা, এই টাইপের একটা টেবিল থাকে, যেমন এখানে বলেছে স্ট্যান্ডার্ড নরমাল টেবল জেড, যে যখন স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন হয়
স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনের সময় হচ্ছে মিন 0 আর জেড হচ্ছে এই টেবিল থেকে নিতে হয়। তাহলে জেড এর মান যখন 1.25, জেড এর মান 1.25 এখানে বলা আছে 1.25 মানে হচ্ছে তাহলে এখান থেকে 1 নিব আর এখান থেকে 0.25 নিব। আর এখানে মিন হচ্ছে 0 আর ভ্যারিয়েন্স হচ্ছে 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল টেবিল। তো এখান থেকে যে কোনো ভ্যালু যখন আমি নিতে যাব, যেমন আমি হয়তো এই ভ্যালু নিব হচ্ছে 1.62, এই ভ্যালু নেওয়ার জন্য আমি হচ্ছে 1 এ যাব, 1.6 দেওয়া আছে, 1.6 আর 0.02 যদি যোগ করি তাহলে তো আমি 1.62 পাবো, তাই না? তাহলে এই ভ্যালুটা নিতে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। এই ম্যাথে তো লাগবে না, মানে ওইটা তো হচ্ছে না, নরমাল এই ম্যাথে ডিস্ট্রিবিউশনে। লাগবে না। হ্যাঁ, আমি হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ওইটা করাইনি। আর হচ্ছে এখানে হচ্ছে আমি যেহেতু ভ্যালু চেঞ্জ করে দিইনি, আমি হচ্ছে যে ভ্যালুটা দেওয়া আছে সরাসরি ইউজ করব। আমি টেবিল থেকে নিব না, সরাসরি আমি হচ্ছে হয়তো আমি এখানে পরে লিখেছি যে যেমন হচ্ছে যখন আলফা ইকুয়াল 0.05, সরাসরি লিখে দিয়েছি আলফা ইকুয়াল যখন 0.05, তখন আমার ক্রিটিক্যাল ভ্যালুটা -1.645। এটা আমি সরাসরি মুখস্থ লিখবো, টেবিল থেকে লিখবো না, কারণ ভ্যালু বারবার আমি চেঞ্জ করবো না, আমি আলফার মান 0.05 এর জন্যই বারবার করব। তো তিনটা ভ্যালু এখানে আছে, তিনটা ভ্যালু জাস্ট আমরা মুখস্থই রাখবো। এটা যে জেড এর মানে হচ্ছে যখন এরকম হবে হাইপোথিসিসটা, তখন এই ভ্যালু হবে, যখন এই টাইপের হবে তখন এই ভ্যালু হবে, যখন এই টাইপের হবে তখন এই ভ্যালুগুলো হবে। তার আগে আমি বুঝে নেই যে রিজেকশন রিজনটা কিভাবে হয়। যেমন আমরা একটু আগে যে প্রবলেমটা দেখলাম সেখানে মিউ ছিল হচ্ছে এইচ নটটা ছিল গ্রেটার দেন 3, তাই না? আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা ছিল হচ্ছে মিউ লেস দেন 3। তাহলে তাহলে রিজেকশন রিজনটা হবে কোনটা? এই যে লেস দেন যখন থাকবে। আর এটা আমরা ইউজ করছি, এখানে অনেক রকমের ডিস্ট্রিবিউশন ইউজ করা যায়, আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করেছি। আর আমরা আগেই বলেছিলাম যে নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ হচ্ছে এরকম, তাই না? তো নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ এটা যদি 0 হয়, এই পাশে হচ্ছে মাইনাস, এই পাশে হচ্ছে প্লাসের ভ্যালুগুলো। তো যেহেতু বললো মিউ লেস দেন 3 আর আলফার মান আমরা ধরে নিয়েছি হচ্ছে 0.05, আমরা আলফার মান যদি 0.05 ধরে নেই, তাহলে মিউ লেস দেন 3 এর জন্য নেগেটিভ যে ভ্যালুগুলো, এটা হবে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, যেটা হচ্ছে -1.645, যেটাই হোক না কেন। তাহলে রিজেকশন রিজনটা হবে হচ্ছে এই পর্যন্ত, মাইনাসের দিক থেকে এই ভ্যালুগুলো রিজেকশন রিজন, মানে হচ্ছে -1. এটার ভ্যালু আমি যদি ধরে নেই, এটাকে আমি বলতে পারবো -1.645। তাহলে হচ্ছে আমি ম্যাথ যখন করবো আরেকটু ক্লিয়ার হবে, -1.645, এটা হচ্ছে এই পয়েন্টটা ক্রিটিক্যাল ভ্যালু। তাহলে এর মধ্যে যদি পড়ে -1.64 থেকে ছোট যে ভ্যালুগুলো, এখানে যদি আমাদের যদি স্ট্যাটিস্টিক্সের মানটা যদি এর বাইরে আসে, -1.64 থেকে বামে যে ভ্যালুগুলো সেগুলো যদি আসে, তাহলে আমি রিজেক্ট করব। আর যদি হচ্ছে এর মধ্যে আসে ভ্যালুগুলো, এই যে এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজন, যদি এর মধ্যে আসে ভ্যালুগুলো মানে এর তখন মধ্যে আমি বলতে এর থেকে অ্যাকসেপ্ট করব। বড় যদি হ্যাঁ, হয় সব মানগুলো। -1.645 থেকে বড় যে ভ্যালুগুলো, যদি -1.648 ও আসে তাহলে বড়, তাই না? জি ম্যাম। যদি হচ্ছে আমাদের এই ডান পাশের ভ্যালুগুলো আসে, মানে এর থেকে বড় ভ্যালুগুলো আসে, তখন আমি অ্যাকসেপ্ট করব। সেটা হচ্ছে কিন্তু আবার হাইপোথিসিসটা দেখতে হবে এই টাইপের যখন থাকবে, যখন অল্টারনেটিভটা হচ্ছে লেস দেন 3। এরপর হচ্ছে সেকেন্ড টাইপের, এখানে হচ্ছে মিউ নট হচ্ছে লেস দেন 3 আর এইচ নট, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে গ্রেটার দেন 3, মানে হচ্ছে পজিটিভ ভ্যালুগুলো। তাহলে যখন এটা গ্রেটার দেন 3, তখন ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে +1.645, কারণ এটা প্লাস ভ্যালু। তাহলে এই +1.645 এর পরে যে ভ্যালুগুলো থাকবে এটার জন্য হবে রিজেকশন হয়ে যাবে এইচ নট এর মান। যদি এর মধ্যে আসে ভ্যালুগুলো তাহলে আমি অ্যাকসেপ্ট করব। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি ম্যাম।
এরপর হচ্ছে আমাদের যে নাল হাইপোথিসিস সেটা এমনও হতে পারে যে সরাসরি বলল যে ইকুয়াল 3 হবে, মানে লেস দ্যান না, এক্স্যাক্টলি 3। তাহলে তখন হচ্ছে অল্টারনেটিভটা হচ্ছে ধরে নিব নট ইকুয়াল 3, যেহেতু অপোজিট। ওটা যদি 3 হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিসটা নট ইকুয়াল 3 হবে, তাই না? এই টাইপের হলে যেহেতু সরাসরি দুইটাই হবে ইকুয়াল 3, তাহলে আমাদের ক্রিটিক্যাল রিজন হবে দুইটা, প্লাস মাইনাস এর মান হচ্ছে আবার 1.92, এটার জন্য হচ্ছে -1.92 আর এটা হচ্ছে 1.92। ওকে, জি ম্যাম। দুইটা ভ্যালু। এর ভিতরের মানগুলো হ্যাঁ, অ্যাকসেপ্টেবল। এর বাইরে হচ্ছে রিজেক্টেড হবে, এর ভেতরে যেগুলো আর এগুলো হলে অ্যাকসেপ্টেন্স হবে। ওকে, তো সেটা হচ্ছে যখন ম্যাথ সলভ করব তখন ক্লিয়ারলি বোঝা যাবে যে কোন ভ্যালু আসলে কি হচ্ছে। এরপর আমি বললাম যে ইরোরস ইন মেকিং ডিসিশন। তো ডিসিশন নেওয়ার জন্য কিছু আমাদের ইরোর আসতে পারে। একটা হচ্ছে টাইপ 1 ইরোর, রিজেক্ট নাল হাইপোথিসিস। যখন নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে হয় তখন সেটাকে আমরা বলি টাইপ 1 ইরোর। সেটার ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিক্যান্স আসে, যে প্রবাবিলিটি অফ টাইপ 1 ইরোর ইজ আলফা, এটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিক্যান্স। আর যখন টাইপ 2 ইরোর আসে মানে হচ্ছে ডু নট রিজেক্ট ফলস নাল হাইপোথিসিস। যখন রিজেক্ট করব তখন টাইপ 1 ইরোর, আর যখন রিজেক্ট করব না তখন এটাকে বলবো টাইপ 2 ইরোর। কথা কি ক্লিয়ার? এটা বুঝলাম না ম্যাম, মানে রিজেক্ট করব বলতে মানে কোনটার কি রিজেক্ট করব এটা? আমার তো যখন প্রবলেম সলভ করবো তার উপরে ডিপেন্ড করবে। তো আমি বললাম না যে আমরা কিন্তু নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্টও করতে পারি যে ভ্যালুটা নাল হাইপোথিসিস হবে, অথবা রিজেক্ট করতে পারি, ও তাই না? জি জি তো জি। যদি হচ্ছে আমরা রিজেক্ট করি সেটা হবে না টাইপ 1 ইরোর। আর যদি আমরা হচ্ছে এখানে বলেছি যে রিজেক্ট নাল হাইপোথিসিস, তখন এটা হবে টাইপ 1 ইরোর, আর তাকে আমরা বলি লেভেল অফ সিগনিফিক্যান্স। আর যদি আমরা রিজেক্ট না করি, যে ডু নট রিজেক্ট মানে অ্যাকসেপ্ট করি, যদি নাল হাইপোথিসিসটাই যদি আমাদের আনসার হয় তখন তাকে আমরা বলবো টাইপ 2 ইরোর, যদি আমরা ফলস নাল হাইপোথিসিসকে রিজেক্ট না করি। জি, ওকে, তার মানে ট্রু হয় আর কি হ্যাঁ ওইটা। ট্রু হয় আর কি। এখন হচ্ছে আমরা দেখছি যে হাইপোথিসিস টেস্টিং প্রসেসটা কি, কিভাবে স্টার্ট করব। তো সেক্ষেত্রে আমরা যে অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা ফাইন্ড করব সেটা একটা স্ট্যাটিস্টিক্স ইউজ করে ফাইন্ড করব। সেটা একটু আগে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ডাইজড নরমাল টেবিল, স্ট্যান্ডার্ডাইজড ডিস্ট্রিবিউশনটা ইউজ করে করব, যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এটা জাস্ট আগে আমরা যেমন বাইনোমিয়ালের বেলায় দেখেছিলাম এন সি এক্স, তাই না? এভাবে করেছিলাম না, জি ম্যাম। x to the power n 1 minus x to the power। তো এখানে ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে এটা, যে z ইকুয়াল x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই স্কোয়ার রুট অফ n, যেখানে x বার হচ্ছে পপুলেশন মিন, আর মিউ তো আমাদের দেওয়া থাকবে যেটা সেই ভ্যালুটা, আর সিগমা হচ্ছে সিগমা আমাদের দেওয়া থাকবে, স্কোয়ার রুট অফ n হচ্ছে আমাদের যে স্যাম্পল সাইজটা দেওয়া থাকবে, n এর মান হচ্ছে সেই স্যাম্পল সাইজটা। তো এটার সাহায্যে আমরা হচ্ছে z এর ভ্যালুটা ফাইন্ড করব। তো z এর ভ্যালু যত আসবে আমরা দেখবো যে এটা কি রিজেকশন রিজন পড়লো না অ্যাকসেপ্টেন্স রিজনে পড়ে। যদি অ্যাকসেপ্টেন্স রিজনে পড়ে তাহলে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, তো এখানে আমি বললাম যে আমরা এই স্ট্যাটিস্টিক্সটা ইউজ করব। এটা ইউজ কারণ আমি তো একটা আমার থাকবেই যে 1.645 ম্যাম অথবা কথা বোঝা যাচ্ছে না। প্লাস 1.645 অথবা প্লাস মাইনাস 192, তাই না?
এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তো এখন কি বললেন কিছু বোঝা যায়নি। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নেট হঠাৎ করে। ম্যাম কিছুই শোনা যায় না। এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? নেট হয়তো প্রবলেম করছিল। তো এটা তো বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে এটা যেটুকু বলেছি। জি ম্যাম, আমি একটু বলি ম্যাম তাহলে। হ্যাঁ, ওই বলেন। আমাদের যেটা হচ্ছে প্রথমে যেটা বললেন, যেটা দেওয়া থাকবে মানে কথায় লেখা আর কি, যেটা হ্যাঁ, ওইটাকে আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট করব। তারপরে হচ্ছে মানে ওই হ্যাঁ, যে আমি ভ্যালুটা। বলবো, আমি স্টেপ বাই স্টেপ এখানে আছে, এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ বলা আছে। এই যে প্রথমে জি, আমি স্টেট করব, এটাকে আমি আসবো এখানে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রত্যেকটা স্টেপ বলা আছে এখানে। তো তার আগে হচ্ছে এখানে আমি বলে নেই যে আমি এই যে রিজেক্ট করব কিভাবে, সেই রিজনটা কিভাবে ফাইন্ড করব, যে এই রিজনটা কোনটা, যে এটা কি এর ভেতরে আসলো পয়েন্টটা, নাকি এই রিজেকশন রিজনে পেলাম, এটা কোন স্ট্যাটিস্টিক্স ইউজ করে ফাইন্ড করব। সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে, z ইকুয়াল x বার মাইনাস মিউ সিগমা বাই স্কোয়ার রুট অফ n, এটা ইউজ করে ফাইন্ড করব। তো বললাম এখানে যে if z test statistic falls in critical region, reject h naught, otherwise do not reject h naught। তাহলে যদি ক্রিটিক্যাল রিজনের মধ্যে পড়ে তখন আমরা রিজেক্ট করব, মানে হচ্ছে এই যে রিজেকশন রিজনটা আছে এগুলোর মধ্যে যদি পড়ে তখন আমি রিজেক্ট করব, আর না হলে অ্যাকসেপ্ট করব। তো সেক্ষেত্রে আমি এই যে একটু আগে বললাম যে টেস্টিং করার সময় যখন টেস্ট করব অ্যাজাম্পশনটা ঠিক কিনা, তখন 3 রকমের যে ভ্যালু আসবে আমি টেবিল থেকে সরাসরি করেছি। যেমন যখন হচ্ছে এরকম হবে যে এইচ নট, অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে মিউ লেস দ্যান কোনো একটা ভ্যালু 3, 4 যাই হোক না কেন, আমি এক্স নট বলেছি। তো সেক্ষেত্রে রিজেকশন রিজন থাকবে বাম পাশে, তাই না? এই নর্মাল যে কার্ভটা আছে এটার বাম পাশে। সেক্ষেত্রে আলফার মান তো সবসময় 0.05। সেক্ষেত্রে আমাদের জেড যে ভ্যালুটা মানে ক্রিটিক্যাল রিজনটা হবে -1.645 থেকে বামের দিকে। এগুলো হবে আমাদের ক্রিটিক্যাল রিজন, যেখানে এই পয়েন্টটা হচ্ছে -1.645। তাহলে এর বামের যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে রিজেকশন রিজন, মানে হচ্ছে ক্রিটিক্যাল রিজন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝছি। এরপর হচ্ছে যখন আমাদের H1 হবে মিউ গ্রেটার দ্যান এক্স নট, মানে মিউ গ্রেটার দ্যান 3, 4 যাই হোক না কেন, তখন আমাদের যে ক্রিটিক্যাল যে রিজনটা সেটা হবে 1.645 থেকে ডানের দিকে, মানে এটা হচ্ছে প্লাস ভ্যালু। এই ভ্যালুগুলো পেলে আমরা হচ্ছে রিজেক্ট করব, আর যদি এর বাইরে ভ্যালু পাই, এর বামের ভ্যালুগুলো পাই, তখন অ্যাকসেপ্ট করব। একইভাবে আমরা বলেছিলাম আরেক টাইপের, সেটা হচ্ছে যখন এরকম টাইপের হবে যে ইকুয়াল 3 আর H1 হবে হচ্ছে নট ইকুয়াল 3, তখন আমাদের রিজেকশন রিজনটা হবে নর্মাল কার্ভের দুই পাশেই। একটা হচ্ছে -1.96 থেকে বামের ভ্যালুগুলো, একটা হবে +1.96 থেকে ডানের ভ্যালুগুলো। এগুলোতে পেলে আমরা রিজেক্ট করব, আর এর ভেতরে যখন পাবো তখন অ্যাকসেপ্ট করব। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে জি ম্যাম। পেরেছেন? জি ম্যাম। তাহলে আমি একটা যখন প্রবলেম সলভ করতে যাব, স্টেপগুলো এরকম হবে। প্রথমে আমি এইচ নট স্টেট করব, তাই না? তাহলে এইচ নট হবে নাল জি হাইপোথিসিস হবে মিউ গ্রেটার ইকুয়াল 3। এরপর অল্টারনেটিভ হাইপোথিসিস টেস্ট করব, মিউ হচ্ছে লেস দ্যান 3। আর চুজ আলফা বলতে আলফা বলে দেওয়া থাকবে, আবার নাও বলে দেওয়া থাকলে নিজের মতো করে নেওয়া যাবে। আমরা বলেছি যে আমরা সবসময় 0.05 নিয়েই করব। তাহলে আলফার মান আমরা পেলাম 0.05 এর জন্য। আর এন আমাদের দেওয়াই থাকবে, তাই না? যে এতগুলো স্যাম্পলের জন্য এখানে এন এর মান হয়তো 100টা দেওয়া আছে, যে 100টা বাড়িতে আমি দেখে তারপর সেটা থেকে আমি বলবো যে তাহলে টোটাল ইউএস এর বাড়িগুলোতে মিন ভ্যালু 3। এরপর হচ্ছে টেস্ট করব আমি জেড টেস্টের জন্য, তাই না?
এই যে জেড টেস্ট জি ম্যাম। ভ্যালুগুলো সেটা করব। তো সেটা করার জন্য আমাকে আগে ক্রিটিক্যাল ভ্যালুটা ফাইন্ড করে নিতে হবে। তো আমি বলেছিলাম যখনই মিউ লেস দ্যান 3 হবে ক্রিটিক্যাল ভ্যালুটা হবে -1.645। ওকে? এখন হচ্ছে আমি এটা তো আমরা হচ্ছে আলফার জন্য নিলাম। এখন আমি ম্যাথ স্ট্যাট ইউজ করে জেড এর মানটা ফাইন্ড করব। যেটা কি এর মধ্যে পড়ে নাকি এর বাইরে পড়ে। সেটা ইউজ করব হচ্ছে এই ফর্মুলায়, যেখানে এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, এটা দেওয়া থাকবে। মিউ তো আমাদের দেওয়াই থাকবে, মিউ হচ্ছে এই যে 3, আর এরপর হচ্ছে সিগমাও আমাদের দেওয়া থাকবে। এখানে বলেছে সিগমা ইজ অলসো গিভেন, সিগমার ভ্যালুটাও দেওয়া থাকবে। আর এন হচ্ছে যে স্যাম্পল সাইজ, সেটা এন হচ্ছে 100। তো আমি ধরে নিলাম যে মিউ এর মান তো এখানে, সিগমার মান তো দেওয়া নেই, আবার এক্স বারও তো দেওয়া নেই, আমাদের অন্য কোনো প্রবলেমে দেওয়া থাকবে আর কি, নেক্সট ক্লাসে আমরা করব। তো এই প্রত্যেকটা ভ্যালু বসিয়ে আমি মান পেলাম হচ্ছে -2। আমি বলেছি যে লেট, কারণ যেহেতু আমি এগুলোর ভ্যালু তো আর বসাইনি, সিগমার মানও বসাইনি, এক্স বারের মানও বসাইনি, ধরে নিলাম যেগুলো মান বসিয়ে আমি হচ্ছে এই জেড পেয়েছি -2। এখন -2 কোথায় থাকবে? এটা যদি -1.645 হয় এবং ক্রিটিক্যাল রিজন গুলো যদি এটা হয় -1.645 এর বামের ভ্যালুগুলো, তাহলে -2 কোথায় থাকবে? এর তাহলে ভেতরে এটা নাকি এই রিজেক্ট হবে। রিজেকশন রিজন, রিজেকশনের জন্য। রিজেকশন রিজনে থাকবে, তাই না? -2। এই জন্যই আমি বললাম যে ফাইনালি আমি ডিসিশনে যাব, যে মেক স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন। যেহেতু আমি -2 পেলাম, তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস। তাহলে জি অ্যান্সারটা ম্যাম। হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। এই জন্য আমি ফাইনালি ডিসিশনে গেলাম যে therefore the true mean of TB set is less than 3, মানে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসের যে ভ্যালু ছিল সেটা। তাহলে ইউএস এর হাউসহোল্ড গুলোতে <3 হচ্ছে মিন টিভির সংখ্যা। জি ম্যাম, এখানে হচ্ছে আপনার তাহলে মানে এক্ষেত্রে হচ্ছে আপনি ওই 3 দিবেন নাকি মানে ম্যাথে? নাহলে হ্যাঁ, তো ম্যাথে যে আমি 3, নাহলে তো ওই জেড এর মান আবার চেঞ্জ হয়ে যাবে। না জেড এর মান কিন্তু 3 এর জন্য চেঞ্জ হচ্ছে না, জেড এর মান জি চেঞ্জ জি, হচ্ছে মানে হচ্ছে 3 এর জন্য চেঞ্জ হবে না, কিন্তু আপনি যদি আবার অন্য কিছু দেন সেক্ষেত্রে তো না, আর আমরা অন্য কিছু দিলে সমস্যা নেই। আর জেড এর মান যদি 250ও হয়, এই জেড এর মান -1.645 আসছে হচ্ছে এই লেস দেন থাকার কারণে, আর হচ্ছে 0.05 থাকার কারণে। এখানে ও যে আচ্ছা কোনো আচ্ছা। ভ্যালুর জন্য, মিউ এর যে কোনো ভ্যালুর জন্যই জেড এর মান এটাই হবে সবসময়। ওকে? জি জি, তার এটার উপর মানে কিন্তু হচ্ছে ডিপেন্ড করছে না, ডিপেন্ড জি করছে জি, এটা আলফার ভ্যালু লেস দেওয়া দ্যান আছে, গ্রেটার দ্যান এর উপরে ডিপেন্ড এর করছে। উপরে ডিপেন্ড করছে। যখন ও লেস দেন আচ্ছা 3 আচ্ছা। থাকবে জি তখন হচ্ছে লেস দেন যে কোনো একটা ভ্যালু, তখন মাইনাস, যখন গ্রেটার দেন তখন +1.645, আর যখন জি হচ্ছে প্লাস মাইনাস, ইকুয়াল নট ইকুয়াল, যদি যখন ইকুয়াল নট ইকুয়াল থাকবে তখন 1.96 আর +1.96, জি দুইটা রিজন থাকবে তখন। ক্লিয়ার জি সবাই? ম্যাম। তার তো মানে হচ্ছে খুব যে মিউ কঠিন এর না। মান কত থাকলো এটা আমরা মানে আর কি হ্যাঁ, এটা খেয়াল করবো মান না, জাস্ট বসানোর হলো। সময় জাস্ট হ্যাঁ লাগবে। হ্যাঁ, জাস্ট এখানে জেড এর ভ্যালুটা মিউ এর জন্য চেঞ্জ হবে। জেড এর ভ্যালুটা জাস্ট এখানে মিউ জি, ঠিক যখন আছে। বসাবো এখানে একটু ডিফারেন্ট হবে। ওকে? শুধু হচ্ছে এটা টেস্ট করা যে হচ্ছে ডিরেকশন রিজনে পড়ছে কিনা। আর খুব কঠিন কিছু না কিন্তু, তাই না? তাহলে যেহেতু রিজেক্ট করলাম নাল হাইপোথিসিস, তাহলে আনসার হবে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। ক্লিয়ার সবাই? তো নেক্সট দিন আরো একটা এক্সাম্পল করব। এটা তো আমরা দেখলাম কিভাবে করব। একটা হচ্ছে ট্রু একটা এক্সাম্পল নিয়ে সেটাকে সলভ করব। ঠিক আছে? জি ম্যাম। তাহলে সবাই তো বুঝতে পেরেছেন, লেকচার এতটুকু ছিল। তাহলে